actively mentors students, developers, and marketers and entrepreneurs. He is frequent speaker on topics such as innovation, artificial intelligence, and the future of work and ethical technology. So I would like to request Mr. Nizam to start his presentation. Thank you. আসসালামু আলাইকুম। অনেকদিন পর রাজশাহী আসলাম, অনেক স্মৃতি এই রাজশাহীর সাথে। আর শামীম স্যার অনেক আগে থেকেই বলতেছিলেন আসার জন্য। এটা আমার জন্য অনেক অনেক বড় অপরচুনিটি আপনাদের সামনে কিছু কথা বলার। তো আমি শুরুর আগে আজকের টপিকসটা শুরুর আগে আমি বলতে চাই, এখানে কে কে মনে করেন যে এআই তার জবটা নিয়ে নিবে? কে কে মনে করেন? আচ্ছা, বেশ কয়েকজন। তার মানে বাকিরা মনে হচ্ছে এআই। আচ্ছা, আপনাদের জন্য বলার আগে আমি আমার সম্বন্ধে কিছু বলে নিই। তো আমি আজকে একটা সুযোগ পেলাম যে কাউসার স্যার আসলে আমাদের বড় ভাই ছিলেন, আমরা তখন সেকেন্ড ইয়ারে পড়ি। ওনার ওসিলাতে আসলে এন্টারপ্রেনারশিপে আসা। তো স্যার একটা প্রজেক্ট তৈরি করছিলেন ব্রেড বোর্ড, তো সেই টিমের মেম্বার আমি ছিলাম আলহামদুলিল্লাহ। এবং বেশি সফট এক্সপোতে সে বছর আমরা বেস্ট আইটি ইনোভেশন অ্যাওয়ার্ড পাই অ্যাক্রস দ্য বাংলাদেশ অল ইউনিভার্সিটির মধ্যে। এবং ওই যে 5 দিন বেশি সফট এক্সপোতে ছিলাম, তখন একটা সেশনে একজন এন্টারপ্রেনার বলতেছিলেন যে আমরা যদি সোশ্যাল প্রবলেম বা যে কোনো প্রবলেম টেকনোলজি দিয়ে সলভ করতে পারি তাহলে এন্টারপ্রেনার হওয়া পসিবল। এইটা আমাকে সিরিয়াসলি হিট করে। তার আগে আমি প্রচুর পরিমাণে প্রোগ্রামিং কন্টেস্ট করতাম, ইউবিএ প্রবলেম এবং টপ কোডার বিভিন্ন প্রবলেম সলভ করতাম। এরপরে আমার খুব ইচ্ছা জাগে হচ্ছে এন্টারপ্রেনার হব। বিভিন্ন প্রবলেম বের করার ট্রাই করি এবং সেগুলো সলভ করার ট্রাই করি। তো অনেক ফেইলিওর আছে, তো এর মধ্যে সাকসেস কিছু আছে আলহামদুলিল্লাহ। সো আমার যে কোম্পানি, আমরা দুই ফ্রেন্ড, আমরা রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করছিলাম। তো ইউনিভার্সিটি থাকা অবস্থাতেই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক বারাকা দেয়। আমরা যখন তখন কিলোবাইটে ইন্টারনেট ছিল, তখনই আমরা ইউনিভার্সিটি থাকা অবস্থাতেই সফটওয়্যার সেল করা শুরু করি এবং ইউরোপে আমেরিকাতে আমরা সফটওয়্যার সেল শুরু করি। এবং কি বলবো, যে এত বারাকা দেয়, আমরা যখন ফোর্থ ইয়ারে ছিলাম তখন আমরা প্রায় $7,000 থেকে $10,000 সফটওয়্যার সেল করতাম। তো এই যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, সেটা আমাদেরকে কি বলবো, যে মানে সামনে আগানোর জন্য অনেক বড় একটা ওসিলা ছিল এটা। এখন যদি বলি উইডিএস, আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে, প্রায় 8 থেকে 10টা প্রোডাক্ট আছে। এর মধ্যে সবচেয়ে নাম করা একটা প্রোডাক্ট আছে গ্লোবালি নাম্বার 1, সেটা হচ্ছে দোকান। আমরা যদি দারাজ, বাস্কেটবিল, রকমারি এরকম বা অ্যামাজন, ইবে মার্কেট প্লেস তৈরি করতে যাই, তাহলে দোকান হচ্ছে নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ সলিউশন। 50,000 মার্কেট প্লেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যাক্টিভলি রান বাই দোকান। এছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের অলমোস্ট 6 লাখ কাস্টমার আছে, অ্যাক্টিভ কাস্টমার আছে গ্লোবালি। এর 70% ইউরোপ অ্যান্ড আমেরিকা। সো এর বাইরে আরেকটা স্টার্ট আপ নিয়ে কাজ শুরু করি গত 2.5 বছর ধরে, সে হচ্ছে কাহাব। কেউ কি কাহাব গার্ডেন নাম কখনো শুনছি আমরা? মাশাআল্লাহ, বেশ কয়েকজন তো পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এরকম আমাদের প্রায় 6টা সলিউশন আছে এবং সব মিলায়ে আমাদের এখন প্রায় 8 মিলিয়নের বেশি ইনস্টলেশন আছে। এবং 2025-এ আমরা প্রায় 18 বিলিয়ন হার্মস আমরা ব্লক করি গত এই 2025-এ। এছাড়াও আমাদের মেইন টার্গেট হচ্ছে যে যে পরিমাণ আমাদের অ্যাক্টিভিটি, অনলাইন অ্যাক্টিভিটি, তার মধ্য থেকে কতটুকুকে আমরা হালাল করতে পারি। তো গত বছরে আমরা মোর দেন 100,000 ইয়ার্স অফ টাইম ওভারঅল অল 8 মিলিয়ন ইউজারের আমরা নিতে পারছি, যেটাকে আমরা হালাল স্ক্রিন টাইম দিতে পারছি আলহামদুলিল্লাহ গত বছর। এবং আমাদের বাচ্চাদের জন্য একটা সলিউশন আছে, সেখানে আমরা বাচ্চাদের থেকে 4.2 মিলিয়ন মিনিটস আমরা নিতে পারছি, যেটা কিনা তারা বিভিন্ন ধরনের আনইথিক্যাল আর খুবই বাজে আইডিওলজিতে তারা সময় কাটাতো, সেখান থেকে নিতে পারছি। আর আলহামদুলিল্লাহ আমাদের কাহাবে মেটা থেকে ইঞ্জিনিয়ার আছে এবং গুগল থেকে আমাদের এখানে জয়েন করছে। তো যাই হোক, এটা ছিল আমার সম্বন্ধে। এইবার আমরা দেখব যে আসলে
এআই, এই যে কগনিটিভ রেগুলেশন, এটা ইম্প্যাক্টটা কি হবে? সো আমরা জানি প্রতিদিন সকালে আমরা একটা 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 করে মডেল আসে এবং অনেকগুলা কোম্পানি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, অনেক জব চলে যাচ্ছে, আমরা এটা দেখতেছি। তো আমি ওই দিকে যাব না, আমি ট্রাই করবো হচ্ছে ইতিহাস থেকে আমরা কিছু শিখতে পারি কিনা। কারণ আল্লাহ তাআলা একটা রুলস, পৃথিবীর উপর অনেক রুলস আছে এবং প্রিভিয়াস পাস্ট যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যে এই এআই রেগুলেশন, এটা তো রিসেন্ট, যেটা আমরা নিজেরা এক্সপেরিয়েন্স করতেছি। তো এর আগেও অনেক রেগুলেশন পৃথিবীতে হয়েছে। তো সেই রেগুলেশন থেকে আমরা লার্ন করে এই রেগুলেশনে কিভাবে আমরা আমাদেরকে প্রিপেয়ার করতে পারি, সেটাই হবে আজকের মেইন টার্গেট। তো আমরা যেটা করব, আমরা একটু টাইম ট্রাভেল করব, আমরা 6000 ইয়ার্স আগে চলে যাব। সো তার আগে একটা জিনিস আমরা বলে নেই, যে খুবই সারপ্রাইজিংলি ট্রুথ ইজ, এর আগে 5টা রেগুলেশন, অনেক বড় রেগুলেশন হয়েছে, যেটার কোনোটাতেই জবের সংখ্যা কমেনি। হ্যাঁ, অনেক জব এক্সটিংক্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, বাট অলওয়েজ জবের সংখ্যা বাড়ছে। তো এইটুকু হোপ দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। বাট প্রত্যেকটা রেগুলেশনের প্রথম 10 থেকে 20 বছর খুবই হার্ড টাইম গেছে। সো প্রিভিয়াসলি কি হার্ড টাইম গেছে সেটা আমরা বোঝার ট্রাই করব, এবং সামনে কি হার্ড টাইম আসতেছে সেটা আমরা কিছুটা ফিল করার ট্রাই করবো, এবং সেই অনুযায়ী আমরা আমাদেরকে প্রিপেয়ার করব ইনশাল্লাহ। তো যেটা বললাম, আমরা 6টা রেভলিউশন দেখবো 6000 বছর। তো যদি বলি, আমরা যদি 4000 বছর, 4000 বিসি, আজ থেকে 6000 বছর যদি আগে যায়, তখন আজকের মতো এরকম বাস ছিল না, প্লেন ছিল না, উবার ছিল না, কোনো কিছু ছিল না। কেমন লাইফ ছিল তাদের? সো ফার্স্ট রেভলিউশন আছে, সেটা হচ্ছে কি? হুইল। এটা ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন সবাই বলে থাকে। সো যখন এটা আসলো, চাকা আবিষ্কারের পরে আসলে কি চেঞ্জ হয়েছে আমরা যদি দেখি, যে নর্মাল পিপল তখন লোড ক্যাপাসিটি 20 থেকে 30 কেজি তারা বহন করতে পারতো, সেখান থেকে চাকা আবিষ্কারের ফলে 10x ইনক্রিজ হয়েছে। দ্যাট মিনস তখন 200 to 500 কিলোগ্রাম তারা বহন করতে পারে। দেন তারা ডেইলি 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে তারা চলাফেরা করত। তো সেখান থেকে তারা 3x টাইম, 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত তারা চলাফেরা করা শুরু করে। আর যদি ট্রেড রেডিয়াস বলি, আগে ওই সময় চাকা আবিষ্কারের আগে মানুষ 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে বিজনেস করত, 5 থেকে 10 কিলোমিটার। চাকা আবিষ্কারের পরে মানুষ বিজনেস করা শুরু করে 100 to 500 কিলোমিটার। তার মানে এই যে বিজনেস রেডিয়াসটা হেভিলি ইনক্রিজ করে। এই সময়ে চাকা আবিষ্কারের ফলেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ জব হারায়। তো সে হারানোটা কি ছিল? নর্মালি যারা ম্যানুয়াল হলার ছিল, যারা পোর্টার ছিল, এই জবগুলো বিলুপ্ত হয়ে যায়। কিন্তু অনেকগুলা জবের মার্কেট তৈরি হয়, তার মধ্যে হুইল রাইডস, কার ড্রাইভার্স, মার্চেন্টস, আরবান প্ল্যানার্স, এরকম। তো একটা রিসার্চ বলতেছে তখন 100 থেকে 200% জব ইনক্রিজ হয় সেই সময়। তো এটা ছিল ফার্স্ট রেভলিউশন। এরপরে যদি দেখি যে সেকেন্ড রেভলিউশন, সো আমরা যদি চলে আসি হচ্ছে সেই 1400 দশকে, ফার্স্ট যখন আসছে প্রিন্টিং প্রেস, ইনফরমেশনাল রেভলিউশন যদি আমরা বলি, সো এইটা ছিল খুবই, কি বলবো, অনেক বছর পরে এসে অনেক বড় একটা রেভলিউশন ছিল। 1440 সালের দিকে ফার্স্ট যখন গুটেনবার্গ প্রেস আসে। তো এই সময় যেটা হয়, তখন প্রোডাকশন ক্যাপাসিটি মানে হিউজ বেড়ে যায়, 500 থেকে 1000 গুণ প্রোডাকশন ক্যাপাসিটি বেড়ে যায়। দ্যাট মিনস আগে একজন যারা হাতে লিখতো, বই লিখতো, এগুলা দুই থেকে 3 পেজ লিখতে পারতো, সেখান থেকে 1500 থেকে 3000 বা 3600 পেজ পর্যন্ত প্রিন্টিং প্রেস দিয়ে প্রিন্ট করা যেত, এবং বইয়ের কস্ট সিগনিফিক্যান্টলি কমে যায়। আগে যেরকম 1 বছরের ওয়েজেস দিয়ে যা করা যেত, তখন 1 উইকের ওয়েজেস দিয়ে সেরকম বই তৈরি করা যেত। এবং এটা ইংল্যান্ডের ডেটা, ওই সময় লিটারেসির হার সিগনিফিক্যান্টলি বেড়ে যায়।
এর ফলে কি হয় আসলে, কোন কোন জবগুলো চলে যায়, স্পেশালি স্ক্রাইবস যারা, সেই জবগুলা ফুললি এক্সটিংক্ট হয়ে যায়, মানে বিলুপ্ত হয়ে যায়। এবং প্রচুর পরিমাণে প্রিন্টার, পাবলিশার, বুক সেলার এবং টিচার সেই সময় এই এই জবগুলা তৈরি হয়, বেশি বেশি তৈরি হয়। এর আগে ছিল, বাট যেহেতু ইনফরমেশনাল রেভলিউশন, প্রচুর পরিমাণে বই প্রিন্টিং শুরু হয়, এর ফলে প্রচুর পরিমাণে লিটারেসি বাড়ে, স্কুল বাড়ে, টিচার বাড়ে। এটা ছিল সেই সময়। যদি সেই সময় দেখি আমরা, এই ইনফরমেশনাল রেভলিউশনে তখন 400 থেকে 500% নিউ জব ক্রিয়েট হয়। তো প্রথমটাতে ছিল 100 to 200%, সেকেন্ড রেভলিউশনে 400 to 500% নতুন জব ক্রিয়েট হয়। এরপরে যদি দেখি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যদি 1700 দশকে আমরা আসি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এইটা একটা টেরিবল একটা রেভলিউশন ছিল। এই রেভলিউশনটা না প্রচুর পরিমাণে মানুষকে অনেক, কি বলবো, যে অনেকে যেমন রায়ট পর্যন্ত হয়েছে, লুডিট রায়ট নামে একটা রায়ট হয় 1800 সালের দিকে, রায়ট পর্যন্ত হয়েছে, মানুষ দুর্ভিক্ষ পর্যন্ত হয়েছে, না খেয়ে থাকছে, ওয়েজেস কমে গেছে। সো এই রেভলিউশনটা অনেক অনেক বেড়া যায়, অ্যাটলিস্ট 50 ইয়ার্স, এবং পোভার্টি বেড়ে যায় অনেক সময় হিউজ পরিমাণ। তো এখানে তো আমরা জানি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে প্রচুর পরিমাণ হচ্ছে যে ফ্যাক্টরি তৈরি হয়। এখানে আমাদের যদি বলি প্রোডাকশন ক্যাপাসিটি 50x বেড়ে যায়। এখানে যদি বলি আমাদের আয়রনের প্রোডাকশন 120x বেড়ে যায়, এবং আরবানাইজেশন হয়, প্রচুর পরিমাণে আরবানাইজেশন হয়। আচ্ছা, এর ফলে আমরা জানি যে হ্যান্ডলুম, ওয়েভার্স, এগুলো আনএমপ্লয়েড হয়ে যায়, এগ্রিকালচারের প্রচুর পরিমাণে আনএমপ্লয়েড হয়ে যায়। এবং ওই সময় একটা ডেটা বলতেছে ইউএসএ প্রায় 10 মিলিয়নের মতো বিভিন্ন কর্মসংস্থান তৈরি হয় ফ্যাক্টরিগুলোতে, রেলওয়ে, মাইনিং, ইঞ্জিনিয়ার, এগুলা তখন তৈরি হয়। সো যেটা বলতেছিলাম যে এই সময়ে মানুষজন প্রভার্টির মধ্যে পড়ে যায়। এই সময় একটা রায়ট হয়, তারা একদম যে প্রিন্টিং প্রেসগুলোকে স্ম্যাশ করে ফেলে, মানে এত রাগান্বিত ছিল তারা, কারণ যেহেতু ক্ষুধার্ত ছিল সবাই। সো এটা একটা আমাদের জন্য বড় পয়েন্ট, যে বিশাল একটা প্রভার্টি শুরু হয় এই সময়। বাট দিন শেষে কিন্তু প্রচুর পরিমাণে আমরা প্রায় 4 to 500% হচ্ছে যে আমাদের ইয়ে বাড়ে এখানে। এর পরের যে রেগুলেশন, ইলেকট্রিক্যাল রেগুলেশন। সো ইলেকট্রিক্যাল রেগুলেশন ছিল সবচেয়ে মোস্ট সাকসেসফুল রেগুলেশন। যদি 1800 সালের দিকে যাই, যে আমরা তো অনেকে এখন টেসলার নাম জানি, এডিসন, টেসলা, এদের তো আমরা নাম জানি, যারা ডিসি কারেন্ট, এসি কারেন্ট যারা তৈরি করে। এবং সিগনিফিক্যান্টলি আমাদের যেরকম হচ্ছে যে ইলেকট্রিসিটির কস্ট কমে যায়, ফ্যাক্টরি যে ইলেকট্রিফিকেশন সেটা 10% to 80% হয়, এবং মানুষের প্রোডাক্টিভিটি 2 to 3% বেড়ে যায়। সো সেম এই রেভলিউশনেও প্রচুর পরিমাণে গ্যাস ল্যাম্প লাইটার্স, এই জবগুলা এক্সটিংক্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, আইস কাটার বিলুপ্ত হয়ে যায়, এবং প্রচুর পরিমাণে ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার্স, টেলিফোন অপারেটরস, ফ্যাক্টরি এক্সপেনশন হয় সিগনিফিক্যান্টলি। তো এটা ওয়ান অফ দ্য কি বলবো সাকসেসফুল রেভলিউশন ছিল। আচ্ছা, সাকসেসফুল এই জন্য এই রেভলিউশনে একটা রিসার্চ করতেছে, প্রতি একটা জব লস্টে 33টা নিউ জব ক্রিয়েট হয়। সো অনেক বড়, পৃথিবীর জন্য অনেক বড় একটা অপরচুনিটি নিয়ে আসে এই ইলেকট্রিক্যাল রেভলিউশন। আচ্ছা, এরপর ডিজিটাল রেভলিউশন। এই রেভলিউশনটা আমরা অনেকেই এক্সপেরিয়েন্স করছি, এই ডিজিটাল রেভলিউশন। এবং একটা ডেটা বলতেছে যে 2008 সালের যে জবগুলা ছিল, 2018 সাল থেকে এখন পর্যন্ত যে জবগুলা আছে, এর মধ্যে 60% জব 1940 সালে ছিল। তার মানে মাত্র কত, 60 বছর, 60 বছর অলমোস্ট 60% নিউ জব ক্রিয়েট হয়, যেটা কিনা এক্সিস্ট ছিল না 1940 সালে এই রেভলিউশনের আগে। এই রেভলিউশনের কয়েকটা পার্ট ছিল। একটা পার্ট ছিল একদম প্রথমের দিকে ইন্টারনেট, এরপরে ছিল পার্সোনাল কম্পিউটার, 75 সালে থেকে পার্সোনাল কম্পিউটার আসে। এবং তারপরে তো আমরা ইন্টারনেট থেকে আমরা নিজেরা এক্সপেরিয়েন্স করছি আমরা নিজেরা। এইখানে একটা জিনিস আমি বলতে চাই, যে
এই যে পার্সোনাল কম্পিউটার যখন 1975 সালে আসে, তখন কিন্তু জাস্ট খেলনার মতো ছিল। মানুষজন এটা নিয়ে যে খুব বেশি আশান্বিত ছিল তা না, কিন্তু যখন এক্সেল বা এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো আসে, তখন কিন্তু সাধারণ মানুষ এটা থেকে বেনিফিট পাওয়া শুরু করে। তো এই যে যখন আমরা যদি পার্সোনাল কম্পিউটার যখন আসে ডিজিটাল রেভলিউশনে, সেম জায়গায় আমরা এআই এর এই জায়গায় আছি। এখনো মানুষজন এআই নিয়ে জাস্ট এক্সপেরিমেন্ট করতেছে, ভাই কোডিং করতেছে, বাট উইদিন 2 ইয়ার্স মানুষ এক্সেল নিয়ে যেরকম হচ্ছে যে মানে লাইফে ইমপ্লিমেন্ট করা শুরু করে, এবং এর যে একটা বিশাল ব্যাপকতা বেড়ে যায় মানুষের, সেই জিনিসটা শুরু হবে হয়তো 2027-এ। সেম জায়গায় আমরা আছি, যে এখনো মানুষজন যে মেইন ফ্রেম কম্পিউটার বা এটার মতো অনেক যারা ট্যালেন্ট এবং খুবই এক্সপার্ট লেভেলে যারা, তারাই কিন্তু এআই থেকে সর্বোচ্চ বেনিফিট পাচ্ছে। কিন্তু উইদিন 2 ইয়ার্স লাইক পার্সোনাল কম্পিউটার যখন আসে, সাধারণ মানুষ যেরকম বেনিফিট পাওয়া শুরু করে, এইটা পাওয়া শুরু করবে উইদিন 2 ইয়ার্স, যেটা সবাই বলতেছে। তারপর ইন্টারনেট, এটা আমরা এক্সপিরিয়েন্স করছি। এরপরে সবচেয়ে ডেঞ্জারাস রেগুলেশন হচ্ছে কগনিশন রেগুলেশন। আমরা যদি বলি, ফার্স্টে ছিল ফিজিক্যাল রেগুলেশন, এরপরে আসলো ইনফরমেশন রেগুলেশন, এরপরে ইন্ডাস্ট্রিয়াল, এরপরে আসলো আমাদের ইলেকট্রিক্যাল, এরপরে ডিজিটাল। বাট সবগুলাই ছিল বলতে গেলে হচ্ছে যে আমাদের ফিজিক্যালের সাথে কানেক্টেড। বাট এই রেগুলেশনটা আমাদের কগনিশনের সাথে কানেক্টেড, আমাদের নলেজের সাথে কানেক্টেড। সো এইটা কত ডেঞ্জারাস সেটা আমরা ইনশাল্লাহ দেখব। আমরা এগুলো অনেকেই জানি যে মোস্ট ইম্পর্টেন্ট একটা এখানে দেখার বিষয় আছে, সেটা হচ্ছে যে যদি বলি পৃথিবীর ইতিহাসে এরকম অ্যাডপ্টেশন কোনো রেভলিউশনে ছিল না, যেটা চ্যাট জিপিটির যেটা অ্যাডপ্টেশন ছিল। মানে উইদিন 2 মান্থস 100 মিলিয়ন ইউজার এটা অ্যাডপ্ট করে বা ইউজ করা শুরু করে। এত ফাস্টেস্ট মানে পৃথিবীর ইতিহাসে কখনোই ছিল না। এগুলো আমরা জানি, এবং আমরা অনেকগুলো জানি যে 2020 থেকে 25 পর্যন্ত অনেকগুলা ভালো ভালো মডেল এবং অনেক কিছু আসছে, এবং প্রতিদিন আমরা দেখতেছি। যদি আমরা কারেন্ট এআই অ্যাডপ্টেশন দেখি, মার্কেট সাইজ অনেক বেশি, প্রায় $500 বিলিয়ন। এবং এগুলো আমি স্কিপ করি, এগুলো আমরা অনেকেই জানি, আমরা হয়তো দেখে নিব, একটু পরের দিকে আসি। সো এখন যদি বলি এই এখন পর্যন্ত যতটুকু হয়েছে, ইভেন আমার যে কোম্পানি উইডেপস, আমরা গত বছর 70% কোডিং ছিল এআই জেনারেটেড। 70% আমাদের যে কোডিং, আমাদের প্রায় 100 পিপল টিম, 70% কোডিং ছিল এআই জেনারেটেড কোড। সো আমরা বলতে গেলে আর কি অনেক পিছায় আছি, কিন্তু বড় বড় যে কোম্পানিগুলা, এরা কিন্তু বেশিরভাগই এমন ভাবে অ্যাডপ্ট করতেছে, মানে এটা বলার মতো না। উইদিন 2 ইয়ার্স মেবি হচ্ছে যে 100% এআই জেনারেটেড কোড হবে, যেটা আমরা গত 2 বছর ধরে অ্যাডপ্ট করা ট্রাই করতেছি। তো এমনিতে দেখা যাচ্ছে যে এখন প্রায় 60% ক্লাসগুলো ফাস্টার হচ্ছে, 60% ফাস্টার হচ্ছে। সে সাথে আমরা দেখতেছি যে এখন 77% ডিভাইস হচ্ছে এমবেডেড এআই, প্রত্যেকের এমবেডেড এআই আছে 70%, 77%। সো আমরা অলরেডি খেয়াল করছি যে জব ডিসপ্লেসমেন্ট শুরু হয়ে গেছে। যদি আমরা অলরেডি দেখে থাকি, গত 3-4 বছরে প্রচুর পরিমাণে জব ডিসপ্লেসমেন্ট হয়েছে। সেটা যদি বলি, ডাটা এন্ট্রি জব 90% বিলুপ্ত হয়ে গেছে, টেলিমার্কেটিং, বুক কিপিং, বেসিক কপিরাইটিং, মার্কেট রিসার্চ 53%, এগুলো সব রিসার্চ ডেটা, সবই রিসার্চ ডেটা। মানে অলরেডি কিন্তু যদি বলি যে 2024-25 সালে ভালো পরিমাণ জব অলরেডি ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। এখন যদি আমরা বলি 2025 থেকে 2030 সালের মধ্যে, ফিউচার তো কেউই বলতে পারে না, তো কি কি হতে যাচ্ছে, তো সব ডেটা কি বলে, কোন কোন জবগুলা ডিসপ্লেসমেন্ট হবে, প্রজেকশনগুলা কি বলে। সো বলতেছে, একটা ম্যাকেনজির একটা রিসার্চ বলতেছে যে প্রায় 90 মিলিয়নের মতো জব গ্লোবালি অলরেডি ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, এবং শুধু ইউএসএ 2.4 মিলিয়ন, এবং 1.1 মিলিয়ন জবস অ্যাডিশনাল 1.1 মিলিয়ন জব অলরেডি ডিসপ্লেসমেন্ট হয়েছে শুধু ইউএসএ তে।
এছাড়া রিজিওনাল ইম্প্যাক্টও আছে। ইভেন চাইনাতেও 77% জব মানে অটোমেশন হওয়ার পথে, ল্যাটিন আমেরিকাতে 4.5 মিলিয়ন জব, এবং গ্লোবাল আনএমপ্লয়মেন্ট রেট অলরেডি উপরের দিকে, যেরকম 2025 এসে যেটা 7.8%। আমরা যদি হিউম্যান কস্ট দেখি, যে 14% গ্লোবাল ওয়ার্কফোর্স অলরেডি তাদের ক্যারিয়ার চেঞ্জ করা লাগছে। এবং এই যে সবাই যে একটা টেনশনে আছে, মানে এর জন্য মেন্টাল হেলথের যে পেশেন্ট, এগুলো কিন্তু সিগনিফিকেন্টলি 22% বেড়ে গেছে। এছাড়াও 40% কোর স্কিল বলতে আমরা যে সাপোজ কেউ যদি বলি ইলেকট্রিক্যালে পড়তেছি, কেউ হয়তো বিবিএ পড়তেছি, কোর স্কিল যেগুলো আছে এগুলো 40% কোর স্কিল ডিসপ্লেসমেন্ট হবে বাই 2030। এখন যেটা বললাম যে একটা হার্ড টাইম থাকে প্রত্যেকটা রেভলিউশনের পরে, তো এই রেভলিউশনও খুবই খুবই একটা হার্ড টাইম যাবে নেক্সট 5 to 7 ইয়ার্স। বাট আশার আলো হচ্ছে এই রিসার্চটা এখানে বলতেছে যে 2025 এবং এই নেক্সট 5 ইয়ার্সে যদি বলি 26 থেকে যদি বলি, জব ডিসপ্লেসমেন্ট হবে প্রায় 90 মিলিয়ন এবং নতুন জব ক্রিয়েট হবে আপ টু 170 মিলিয়ন, এবং নেট গেইন দ্যাট মিনস অ্যারাউন্ড 50 মিলিয়ন নতুন জব ক্রিয়েট হবে। সো এটা ডেফিনেটলি, এবং 30 ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমিতে অ্যাড হবে। তারপর এটা কিন্তু আমাদের আশার আলো যে আমাদের জবের সংখ্যা কমবে না, কিন্তু জবের ধরন চেঞ্জ হবে, সিগনিফিক্যান্টলি চেঞ্জ হবে। আচ্ছা, আমরা জানি যে এই যদি বলি যে লাস্ট 2025 পর্যন্ত কোন জবগুলা খুবই হাই ডিমান্ড ছিল, এআই অর এমএল ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট, প্রম্পট ইঞ্জিনিয়ার, এআই কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট, এগুলো ছিল। এখন যদি দেখি যে আমাদের 75% এআই স্কিল কোথায় কনসেন্ট্রেট করতেছে, 40% কনসেন্ট্রেট করতেছে কম্পিউটার এবং ম্যাথমেটিক্যাল, 20% ম্যানেজমেন্ট এবং 15% বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অপারেশন। একটু আগাই। তো এই কথাটা আমরা খুবই মনে রাখি যে আসলে এআই ইজ নট এলিমিনেটিং ওয়ার্ডস, ইটস ট্রান্সফর্মিং। অ্যাকচুয়ালি এটা কোনো কিছু বিলুপ্ত করবে না, এটা জাস্ট ট্রান্সফর্ম করবে। দ্য কোশ্চেন ইজ, উইল ইউ বি দ্য ডিসপ্লেসড অর উইল ইউ বি দ্য ওয়ান ডুইং দ্য ডিসপ্লেসিং? মানে নিজে আপনি ডিসপ্লেস হবেন নাকি আপনি নিজে অন্যকে ডিসপ্লেস করবেন, এটা কিন্তু মেইন কোশ্চেন এখানে। আচ্ছা, এবার আমরা যাই 2020 থেকে 2035 পর্যন্ত। আচ্ছা, যেটা এর আগে আমরা কিছু ডেটা দেখলাম যে অলরেডি জব ডিসপ্লেসমেন্ট হবে 92 মিলিয়নের মতো, নতুন জব ক্রিয়েট হবে অ্যারাউন্ড 170 মিলিয়নের মতো, এবং এই যে ট্রানজিশন টাইম যেটা বললাম খুবই একটা হার্ড টাইম যাবে আমাদের এই যে চেঞ্জিং এর, এটা হচ্ছে 10 থেকে 15 বছর। আচ্ছা, এখন বিভিন্ন ডেটা যেটা বলতেছে যে যদি আমরা দেখি যে অন্যান্য রেভলিউশনের সাথে আমাদের পার্থক্যগুলো কি কি, অন্যান্য রেভলিউশনের সাথে আমাদের পার্থক্য কি। তো প্রিভিয়াস যদি রেভলিউশন গুলো দেখি, সেটা কি ছিল? ফিজিক্যাল পাওয়ার ছিল, ফিজিক্যাল লেবার ছিল, রিপিটেটিভ টাস্ক ছিল, এবং ব্লু কালার যত জব ছিল সেগুলো অ্যাফেক্টেড হয়েছে। এবং এই চেঞ্জগুলা সময় নিচ্ছে 50 থেকে 80 বছরের মতো সময় নিচ্ছে এই চেঞ্জগুলা হতে। কিন্তু ইআই রেভলিউশনে কি হয়েছে? ইআই রেভলিউশনের মেইন জিনিসই হচ্ছে যে আমাদের নলেজ, আমাদের কগনিশন, এটা নিয়ে কিন্তু রেভলিউশনটা শুরু হয়েছে। আমাদের থিঙ্কিং, এখন একটা মেশিন থিঙ্কিং করতে পারে। তো এআই রেভলিউশনের মেইন বিষয় হচ্ছে যে আগে কোনোটাতেই নলেজ আর কগনিশন নিয়ে কোনো কিছু হয়নি। এই রেভলিউশনে আমাদের কগনিশন নিয়ে প্রথম একটা রেভলিউশন শুরু হয়েছে। তো ডেফিনেটলি এখানে হোয়াইট কালার ওয়ার্কার্স অ্যাফেক্টেড হয়েছে, এবং কমপ্লেক্স অ্যানালাইসিস এখন এআই করতে পারে, ক্রিয়েটিভ ওয়ার্ক এখন এআই করতে পারে, এবং এইটা হবে এক্সট্রিমলি ফাস্ট, 10 to 15 ইয়ার্স।
এগুলো একটু ভালো করে খেয়াল করতে পারি। মানে প্রেডিকশন কেউ করতে পারে না, মানে ভবিষ্যৎ কেউ বলতে পারে না, কিন্তু বিভিন্ন ডেটা, আমি ডেটার সোর্স গুলো আছে ম্যাকিনজি এবং যারা অনেক বড় বড় যে রিসার্চ ফার্ম, তারা বলতেছে যে এখন হাই রিস্কের জব কোনগুলা, হাই রিস্ক কোনগুলা। সো কন্টেন্ট রাইটার, কপি রাইটার, মার্কেট রিসার্চ, কাস্টমার সার্ভিস, ডেটা এন্ট্রি। মিডিয়াম রিস্কে কারা আছে, 30 to 50% রিস্ক। জুনিয়র অ্যাকাউন্টেন্ট, গ্রাফিক ডিজাইনার, খুব ইম্পর্টেন্টলি জুনিয়র প্রোগ্রামার। এটা বড় একটা কনসার্ন। 40% রিস্কের মধ্যে আছে। এটা আর খুব ইন্টারেস্টিং হচ্ছে লো রিস্কের মধ্যে আছে ডক্টর, নার্স, টিচার, ক্রিয়েটিভ ডিরেক্টর, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার। সো এগুলো হচ্ছে সবচেয়ে লো রিস্কে আছে। যেটা বলতেছিলাম যে হিস্ট্রি কেন নিয়ে আসলাম, হিস্ট্রি রিপিট, আমাদের হিস্ট্রি থেকেই শিখতে হবে। তো 1811 সালের দিকে যারা হ্যান্ডলুমার গেছিল, তারা কি করছে, মেশিন পর্যন্ত ডিস্ট্রয় করে দিছে, এবং ওই রাগে আর কি। তো তারপরে গ্যাস ল্যাম্প লাইটার, তারা ভাবছে যে ইলেকট্রিসিটি তাদের জব নিয়ে নিবে। 95-এ যারা সেক্রেটারি ছিল, তারা ভাবছে কম্পিউটার জব নিয়ে নিবে। 2000 সালের দিকে যারা ব্লকবাস্টার এমপ্লয়ি ছিল, তারা ভাবছে নেটফ্লিক্স আমাদের ডিস্ট্রয় করবে। এবং 23 সালের দিকে এসে কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা ভাবছে যে আসলে আমাদের জব আলটিমেটলি চলে গেছে এবং তারা খেয়ে দিচ্ছে job। যদি এই রেভুলেশন থেকে আমরা 6টা লেসন নিতে চাই, সেগুলা কি? প্রথম হচ্ছে যে, যেটা আমরা অলরেডি এখানে দেখছি, যে জব অলওয়েজ ইনক্রিজ, জব জব সবসময় বাড়ছে। সেকেন্ড হচ্ছে, প্রথম 10 থেকে 20 বছর এটা ছিল খুবই একটা হার্ড টাইম ছিল প্রত্যেকটা রেভুলেশনের। এবং আরেকটা জিনিস যদি আমরা দেখি, সেটা কি ছিল, যদি আমরা গ্যাস লাইটার যারা ইলেকট্রিশিয়ান হয়েছে, সেক্রেটারি যারা অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট হয়েছে কম্পিউটার শিখে, মানে যারা অ্যাডপ্ট করছে প্রত্যেকেই জয়ী হয়েছে, যারা অ্যাডপ্ট করছে প্রত্যেকেই জয়ী হয়েছে। সো আরেকটা জিনিস হচ্ছে রেজিস্ট্যান্স অলওয়েজ ফেইল। তো যারা রেজিস্ট্যান্স করতে গেছে, তারা লুডিজ, যেটা বললাম যে ওই সময় যে তারা সবাই গিয়ে প্রিমিটিভ কেস স্ম্যাশ করে, তারা কিন্তু অ্যাডপ্ট করেনি না, তারা কিন্তু রিয়েলি রিয়েলি ধ্বংস হয়ে গেছে। আর একটা হচ্ছে নিউ জব আর আনইমাজিনেবল। কারণ 1940 সালের দিকে ওয়েব ডেভেলপার বলতে কিছু আছে, কিছু থাকবে, মানুষ কিন্তু চিন্তাই করতে পারেনি। তো যেরকম হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ার, এটা কি কেউ ভাবছে 20 বছর আগেও বা 10 বছর আগেও, ইভেন 2020-তে কেউ ভাবেনি। তো আনইমাজিনেবল। আর যদি বলি যে স্পিড অ্যাক্সেলারেটিং, দ্যাট মিনস হুইল টাইম নিচে 1000 বছর, এআই টাইম নিচে 10 থেকে 15 বছর। সো এরপরে কোন রেগুলেশন কি আসবে আমরা জানি না, সেটা হয়তো আরো ফাস্টার হবে। তো হু ইজ দ্য রিয়েল এনিমি? তো এআই ইজ নট এনিমি। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমরা অনেকে ভাবি এআই এসে আমার জব নিয়ে নিচ্ছে, এআই আমার শত্রু না। তো দ্য পারসন ইউজিং এআই ইজ ইয়োর কম্পিটিটর। ওকে, সো তাও এনিমি বলবো না আমরা। তো যে এআই ইউজ করতেছে সে হচ্ছে কম্পিটিটর। তো এআই কখনোই আমাদের এনিমি না। আচ্ছা, সো এখন তো আমাদের প্রিপারেশন দরকার। সো আমরা কিভাবে প্রিপারেশন নিব? সো যেগুলাই বলতেছি, যে প্রিভিয়াস একটা হিস্ট্রি থেকে বলার ট্রাই করতেছি। সো বাট আমাদেরকে যেটা ট্রাই করতে হবে, প্রতিদিন প্রতিনিয়ত কি আসতেছে, এআই কি মডেল আসতেছে, কোন জায়গায় চেঞ্জ হচ্ছে, কোন ইন্ডাস্ট্রিতে কোন মডেল আসলো, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে হবে। সো যেটা আমরা এর আগে বললাম, লার্ন করতে হবে যে আমাদেরকে অবশ্যই টেকনোলজি লার্ন করতে হবে, কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না, কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। মানে যত হিস্ট্রিক্যাল এক্সাম্পল আমরা দেখলাম, সবাই অ্যাডপ্ট করছে, উইন করছে। সো কোনোভাবেই আমরা অ্যাভয়েড করবো না টেকনোলজি, আমরা অবশ্যই অ্যাডপ্ট করবো। সো এখন আমরা কি করতে পারি? তো ডেফিনেটলি অনেকে আমরা জানি যে ক্লড, চ্যাটজিপিটি, যারা এখনো শুরু করি নাই, সিরিয়াসলি শুরু করি নাই, ডেফিনেটলি এর থেকে বেনিফিট নেওয়া আমাদেরকে শুরু করতে হবে। এবং আমরা যারা অনেক মিড জার্নি, রানওয়ে, 11 ল্যাব, যেগুলো ভালো ভালো যেগুলো অলরেডি ভালো ভালো সলিউশন আছে, সেগুলো আমাদের ইউজ করতে হবে।
এবং ডেফিনেটলি এখনো যারা ইঞ্জিনিয়ারিং আছি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটা করতেই হবে। নেক্সট আপাতত 1-2 বছর এটা আমাদের করতেই হবে। তো তারপরে গিয়ে কি হবে সেটা নিয়ে আমাদের প্রিপারেশন নিতে হবে, বাট প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমাদের লাগবে, এটা ট্রু। কারণ যেহেতু আমরা যেটা বললাম 70% কোড শুধু আমাদের মতো কোম্পানিতে আমরা এআই জেনারেটেড করছিল। সো ডেফিনেটলি এটাকে আমরা অ্যাভয়েড করব না। সো আমরা যেটা করতে পারি, আমরা যে টাইমলাইন আছে আমরা হয়তো 3 মাসের মধ্যে বেসিকটা রান করতে পারি, অ্যাডভান্স ইউজার 6 মাস, ইভেন এখন 1 বছরের মধ্যে কোনো একটা ফিল্ডে আমরা কিন্তু এক্সপার্ট হতে পারি, এটা পসিবল যে কোনো একটা ফিল্ডে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা যে এআই কোনগুলা রিপ্লেস করতে পারবে না, কিছু রিসার্চ বলতেছে ক্রিটিক্যাল থিঙ্কিং, কমপ্লেক্স প্রবলেম সলভিং, হিউম্যান কানেকশন এবং এমপ্যাথি, এইগুলা কখনো এআই রিপ্লেস করতে পারবে না বলে অনেকের ধারণা। দ্যাট মিনস তো লিডারশিপ, টিম ম্যানেজমেন্ট, এই জিনিসগুলা এআই রিপ্লেস করতে পারবে না। এখন আর কিছু আছে যেরকম জেনুইন ক্রিয়েটিভিটি, ফিজিক্যাল স্কিল যেগুলো আছে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, সার্জন, ডেন্টিস্ট, এগুলো পারবে না। এবং ইমোশনাল ইন্টেলিজেন্স যেগুলো, নেগোসিয়েশন, পারসুয়েশন, এগুলো পারবে না, এগুলো অনেকের ধারণা। সো যেটা হতে হবে আমাদেরকে এআই কে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করতে হবে, হিউম্যান প্লাস এআই, হাইব্রিড হতে হবে। এইটা না হলে আমরা সাস্টেইন করতে পারবো না। অনেকেই ভাবে যে আমি এআই ইউজ করবো না, এআই তো আমার থিঙ্কিংটা মানে আমার থিঙ্কিং করে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি দুনিয়া এদিকে চলছে। তো এটা যদি আমরা না করি, হিউম্যানকে প্রপারলি ইউটিলাইজ না করি, হাইব্রিড না হয় এখন, তাহলে আমরা রিপ্লেস হয়ে যাবো। মডেল আছে, সাপোজ এআই অগমেন্টেড ডিজাইনার হতে হবে আমাদের, এআই ক্রিয়েট, সাপোজ 10টা এআই ক্রিয়েট করবে, আমি চুজ করবো, আমাকে এই স্টাইলে এখন দিতে হবে, এই স্টাইলে দিতে হবে। তো এখন ইজিলি এআই ইউজ করে আমরা 5 to 10 টাইমস প্রোডাক্টিভ হতে পারবো, যেটা অলরেডি এখন বেশিরভাগ মানুষ 5 to 10x প্রোডাক্টিভ যারা এআই ইউজ করে। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আগে এডুকেশন ছিল, লার্নিং ছিল, বাট এখন এভরিওয়ান, আমি সকালে উঠে দেখতেছি একটা নতুন জিনিস চলে আসছে, নতুন মডেল চলে আসছে। তো আমার আর সেই দিন নাই যে আমি ঠিক আছে আমি সিএসসি গ্রাজুয়েশন করছি আর আমি কিছু করবো না, সেই দিন আর নাই। এখন আমাদেরকে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে এভরিওয়ান। এর আগে যেরকম শুধু ডাক্তার ছিল, বা আগে একটা কলেজ ডিগ্রি আমি নিচ্ছি 30 বছরের সেম ক্যারিয়ার, ওই দিনটা শেষ হয়ে গেছে, সেটা থাকবে না। আমাদের এখন কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকবে। The thinker of the 21st century will not be those who cannot read and write, but those who cannot learn, unlearn, and relearn. খুবই নাইস কথা যে মানে 21st সেঞ্চুরিতে একজন ইলিটারেট সে না যে পড়তে পারে না, লিখতে পারে না, বা যে কিনা শিখতে পারে না, বা আনলার্ন বিষয় খুবই নাইস একটা টার্ম, যে অনেক কিছু আমি জানি, আমি খুবই গোড়া হয়ে থাকি, যেটা আমি বাইরে যাবো না, কিছু জিনিস আনলার্ন করতে হবে আমাদের, এবং আবার নতুন করে শিখতে হবে, সেই যুগ এখন আসছে। সো আরেকটা জিনিস, যেটা আরেকটা স্ট্র্যাটেজি আছে, বিল্ড ইউর নেটওয়ার্ক। এইটা খুবই ইম্পর্টেন্ট এই যুগে এসেও। তো আমরা লিঙ্কডিনের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে হোক, আমাদের এই নেটওয়ার্কটা গ্রো করতে হবে। এই নেটওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট এই যুগে এসে। মানে কেন ইম্পর্টেন্ট? জব এখন বেশিরভাগই, আমরা যে হায়ার করি বেশিরভাগই কিন্তু হিডেন নেটওয়ার্ক, খুবই হিডেন নেটওয়ার্ক। তো ইভেন আমাদের এমপ্লয়ীদের মধ্যেও আমরা যেরকম হচ্ছে যে এক্সট্রা বোনাস দিয়ে কেউ নতুন করে নিয়ে আসতে পারে, কারণ এখন এই এআই যুগে এটা আরো কঠিন হয়ে গেছে, খুবই কঠিন হয়ে গেছে।
কেউ আরেকজনদের রেফারেন্স ছাড়া এখন হায়ার করা কিন্তু খুবই খুবই রিস্কি হয়ে গেছে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমরা এই নেটওয়ার্কটাকে ভালো করে করবো। যেটা বললাম যে নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক, সেটা বড় একটা অপরচুনিটি। আচ্ছা, এখন একটু বোঝার ট্রাই করবো এই স্লাইডটা, আমি প্রায় শেষের দিকে চলে আসছি, যে এআই ইম্প্যাক্ট আমরা বুঝবো যে কখন যে এই ইম্প্যাক্টটা রিয়েল ইম্প্যাক্ট। আমরা 24-25 তো দেখলাম অলরেডি, চ্যাট জিপিটি, ক্লড, জেমিনাই সবাই ইউজ করা শুরু করছে, 88% কোম্পানি এআই ইউজ করতেছে, 75% নলেজ ওয়ার্কার এআই ইউজ করতেছে। এখন 26 থেকে 28 যেটা হবে, এআই এবং রোবোটিক্স নিয়ে আমরা অনেক নতুন নতুন অনেক কিছু দেখতে পাবো। এআই প্লাস রোবট, আমরা এআই এজেন্ট দেখতে পারবো, যেমন আমরা অলরেডি আমাদের কোম্পানিতে প্রচুর পরিমাণে এখন এআই এজেন্ট ইউজ করা, এবং আমরা সিগনিফিক্যান্টলি এআই এজেন্ট 28 সালের মধ্যে আমরা মেজর ডিসপ্লেসমেন্ট দেখতে পাবো, জবে অনেক জবে রিপ্লেসমেন্ট দেখতে পাবো। ইভেন অনেকে আশঙ্কা করতেছে এখান থেকে হয়তো আমাদের কিছু কিছু প্রভাবও শুরু হয়ে যেতে পারে 28 সালের থেকে, যেটা কিনা সেই ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন বা ইনফরমেশন রেগুলেশনের সময়, যেটা এই সময়টা শুরু হতে পারে আমাদের। এবং 28 থেকে 32 সব থেকে বেশি ডিসপ্লেসমেন্ট হবে 28 থেকে 32। যেটা বলতেছিলাম যে কিছু বছর যে খুবই আনস্টেবল থাকে, সেইটা হেভিলি শুরু হবে 28 থেকে 32। জাস্ট প্রেডিকশন, আমরা জানি না, বাট অনেকগুলা ডেটা এটা বলছে, যেটাই আমি জাস্ট প্রেডিক্ট করছি, এবং এটা আমাদের কাছে ফিল হচ্ছে জন্য আমি এটা করছি। তো পিক ডিসপ্লেসমেন্ট মানে 92 মিলিয়ন জব হারাবে এই সময়। আবার গুড থিং হচ্ছে যে নতুন জব 170 মিলিয়ন জব এই সময়, এই যে 28 থেকে 32, নেক্সট 6-7 ইয়ার্স এর মধ্যে এটা তৈরি হবে। এবং এডুকেশন সিস্টেম হেভিলি স্ট্রাগল করবে এডুকেশন সিস্টেম। সো এখন স্যারেরা যারা আছে, এই সময়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সময় হয়তো দেখা যাবে যে এখন যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, যারা পাস করে গিয়ে তারা কিছু করতে পারবে, এরকম হওয়ার সম্ভাবনা খুবই খুবই, মানে কি বলবো, এই সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তো এই জায়গায় আশা করি শামীম স্যার এখানে আছে, তো স্যারদের মতো যারা ভিশনারি, আশা করি স্যারা এমন কিছু করবেন যারা এই 2030-তে যারা বের হবে তারা কি করবে সেই অনুযায়ী আশা করি কারিকুলাম এবং তাদের যে অ্যাক্টিভিটি সেগুলো অবশ্যই সেই ইনস্টিটিউটগুলো নেওয়া। এবং 32-এর পরে গিয়ে নর্মালাইজেশন শুরু হবে, তখন গিয়ে মানুষ আর ওই হতাশাগুলো থাকবে না, কারণ ততদিনে মানুষ এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল। এটা খুব ইম্পর্টেন্ট। বেসড অন প্রিভিয়াস যত রেগুলেশন আছে এবং কারেন্ট যত ডেটা আছে, যত মানুষ কাজ করতেছে রিসার্চ অনুযায়ী, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা দেখে আসছি, এইটা আমরা দেখবো 26 থেকে 28, এবং 28 থেকে 32 হবে খুবই টাফ টাইম। 32 থেকে 35-এর মধ্যে নতুন জব সবাই অ্যাজ ইউজুয়াল হয়ে, তো এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ। তো 26 এবং 27 এই 2 বছরের মধ্যে খুব ভালো করে ডিসিশন নিতে হবে। আমাদের ফিউচার যে জব ক্যাটাগরি, অনেক রিসার্চে বলতেছে এআই অগমেন্টেড বা হাইব্রিড, এটাই সবচেয়ে বেশি জব থাকবে, যে হাইব্রিড এআইও থাকবে, হিউম্যানও থাকবে। এটা ক্রিয়েটিভ এবং স্ট্র্যাটেজিক, এআই এবং হাইব্রিড এটাই 50% জব বলতেছে। ক্রিয়েটিভ এবং স্ট্র্যাটেজিক এটা থাকবে 25%। হিউম্যান কানেকশন যেটা বললাম, এমপ্যাথি, ট্রাস্ট, রিলেশনশিপ, এগুলোর উপর এটা থাকবে 15%। এবং ফিজিক্যাল এবং টেকনিক্যাল যেটা আমরা বললাম যে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওগুলা থাকবে 10%। এটা জাস্ট একটা প্রেডিকশন। তো যদি আমরা দেখি যে 50%-এর বেশি এআই অগমেন্টেড, মানে ইয়ে চলে আসছে মাস লার্ন এআই। তো আমরা এর আগে দেখলাম রিস্কি, কোন জবগুলা আমরা সেফ বলবো, বিভিন্ন রিসার্চ বলতেছে। সেটার মধ্যে হাই সিকিউরিটি এআই প্রুফ যে জবগুলো আছে, থেরাপিস্ট, নার্স, টিচার, হিউম্যান কানেকশন, তো স্যারেরা এখনো সেফ আছে।
তো ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফিজিক্যাল যেগুলো আছে, সিইও, দ্যাট মিনস এমন একটা যুগ আসতেছে, ইভেন আমরা যখন হায়ার করতেছি যে আমি মার্কেটিং জানি না, আমি বিজনেস ডেভেলপমেন্ট জানি না, এই যুগটা কিন্তু আর থাকবে না, এই এক্সকিউজও থাকবে না। এখন ধারণা করা হচ্ছে একজন মানুষ একটা কোম্পানি চালায়, সেই যুগ আসতেছে একজন মানুষ বিলিয়ন ডলারের কোম্পানি করবে, একজন মানুষ মার্কেটিং অ্যান্ড এভরিথিং করবে। ইভেন সামনে আমরাও যে হায়ার করতেছি, ইভেন আমরা 2026 আমাদের সবাইকে বলে দিচ্ছি যে ঠিক আছে, এক্সপার্ট হওয়ার দরকার নেই মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট, বাট আমি তো ইঞ্জিনিয়ার, আমি তো মার্কেটিং এই কাজগুলো করবো না, এই নলেজ গুলো গেদার করতে হবে। কারণ এখন খুবই easy, কারণ এই ধরনের প্রচুর এজেন্ট থাকবে যাকে রান করতে পারতে হবে। তো এটা কিন্তু রিয়েলিটি। আমি শুধু ইঞ্জিনিয়ারিং কাজ করবো এরকম হলে আগামী 4-5 বছরের মধ্যে জব পাওয়া খুব কঠিন হয়ে যাবে। তো আমার এই বেসিক যে নলেজ গুলো আমাকে জানতে হবে, সেগুলা হাই সিকিউরিটি জব, মিডিয়াম সিকিউরিটির মধ্যে আছে ডেভেলপার, ডিজাইনার, ম্যানেজার, মিডিয়াম, রাইটার, অ্যানালিস্ট। আর হাই রিস্কের মধ্যে আছে ডাটা এন্ট্রি, এগুলো আমরা অলরেডি কভার করছি। সো এখানে একটা রুলস একজন বলছিলেন, সেটা হচ্ছে যে যদি এআই আপনার কাজের 50% করে ফেলতে পারে, দ্যাট মিনস আপনার জবটা রিস্ক। তো এই রুলসটা আমরা ফলো করতে পারি, যে আমরা যে জিনিস ভাবতেছি সেটাকে 50% এর বেশি কাজ এআই করে ফেলতে পারে। এই আমরা পিরামিডটা একটু দেখতে পারি, সেটা হচ্ছে যে স্কিলস রিয়েলি ম্যাটার। যেটা বলি যে টায়ার মানে যদি বলি এসেনশিয়াল এভরিওয়ান যেটা লাগবে, এআই লিটারেসি লাগবে, মাস্ট। সেকেন্ড হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, মাস্ট লাগবে, কোর নলেজ যেগুলো লাগবে, অ্যাডাপ্টেবিলিটি মানে নতুন কিছু আসতেছে আমি শিখবো, এই স্কিলটা মাস্ট লাগবে সবার, এই মেন্টালিটি মাস্ট লাগবে, আদারওয়াইজ আমরা টিকে থাকতে পারবো না। সেকেন্ড টায়ারে যদি আমরা বলি, সেকেন্ড টায়ারে যেটা আমাদের যেগুলো লাগবে, ইমোশনাল ইন্টেলিজেন্স, লিডারশিপ, এই নলেজ গুলা, ডিপ ক্রিয়েটিভিটি এবং স্ট্র্যাটেজিক থিঙ্কিং। এবং টায়ার 3-তে যেগুলা টেকনিক্যাল এআই স্কিল, প্রোগ্রামিং, মেশিন লার্নিং, ফিজিক্যাল, সার্জন, ইলেকট্রিশিয়ান। যেটা বললাম যে টায়ার 1 যেখানে যে বেসিক নলেজ গুলা যেগুলা মাস্ট লাগবে, ওইটা ছাড়া আর কি, যদি উইদাউট টায়ার 1 আনএমপ্লয়েবল, মানে চাকরি পাবে। সো এখানে কিছু রিস্ক সাইন আছে, ওয়ার্নিং সাইন আছে, যাতে রিস্কে কিনা। ডিফারেন্ট স্টাইল এখানে বোঝানো হয়েছে যে আপনার কাজগুলো রিপিটিটিভ কিনা। এআই আপনি যেটা বললাম যে 50% এর বেশি আপনার কাজ এআই করে ফেলতে পারে কিনা, স্টার্ট করতে পারে কিনা, যে আপনি এখনো এআই ইউজ করেন নাই, মানে আপনার কোম্পানি এআই ইমপ্লিমেন্ট করছে কিন্তু আপনি এখনো শিখাই শুরু করেন নাই, তার মানে আপনার রিস্কের মধ্যে আছে। এবং আপনি 40-এর বেশি বয়স যাদের হয়ে গেছে, তারা এখন আমরা শিখতে চাচ্ছি না, সেটা রিস্কের মধ্যে আছে। এবং মিডিয়াম রিস্কের মধ্যে আছে যে ইউর ওয়ার্কিং অ্যানালিটিক্যাল বাট নট স্ট্র্যাটেজি, মানে অ্যানালিটিক্যাল যে কাজগুলো আছে, জুনিয়র আর মিড লেভেল পজিশন যেগুলো বললাম, তো আমরা হয়তো এআই অকেশনাল ইউজ করি সেটা। আর লো রিস্কের মধ্যে যেগুলো আছে, যে সিনিয়র লিডারশিপ পজিশন, দেন হাই হিউম্যান কানেকশন স্কিল, এআই এক্সপার্ট ইউজ আর অগমেন্টেড যে ওয়ার্কগুলো আছে, ফিজিক্যাল কাজ ডিফারেন্ট ভাবে নিয়ে আসার ট্রাই করছি। তাইলে আপনাদের সামনে আসলে দুইটা পথ। দেখেন, একটা পথ কি, রেজিস্ট্যান্স, এআই ভালো না, আমি শিখবো না। কিভাবে দেখেন, আপনি 30-এ গিয়ে অফিসে ফিরে যান, 30-এ গিয়ে অফিসে ফিরে যান। এখন ঠিক আছে, 25-26-এ কমফোর্টেবল আছেন, কলিগরা এআই ইউজ করতেছে, ম্যানেজার আপনাকে বলছে কেন এত স্লো, পোর পারফরমেন্স হবে, এরপর লে অফ দেবে। কিন্তু আরেকটা হচ্ছে অ্যাডাপ্টেশন। যদি আমরা শিখি, এআই লার্ন করি, তাইলে কিন্তু আমরা লিড করবো, আমরা 20-30-তে গিয়ে আমরা লিড করবো, যদি আমরা রেগুলার শিখে আগাই। ডেফিনেটলি আপনার চয়েস, আপনি শিখবেন নাকি অ্যাভয়েড করবেন। এখন আরেকটা জিনিস, সেখানে আরেকটা রিসার্চ ট্রাই করছি, যারা এআই স্কিল যাদের থাকবে তাদের বেনিফিট কি
আর যারা উইদাউট এআই স্কিল, এখানে প্রত্যেকের রেমুনারেশনেও ব্যাপক সেন্স থাকবে। যারা এআই স্কিল মানে অর্জন করবে তারা 150,000 থেকে শুরু হবে, এবং যারা উইদাউট এআই স্কিল, যদি এই ডেটাটা আসলে বাইরের ডেটা, এই জন্য আমাদের দেশের এখনো খুব ভালো ডেটা নেই, বাইরের ডেটা দিয়ে বোঝা। ডেফিনেটলি আমরা দেখতেছি যারা এআই ইউজ করবে না, মানে তাদের ইনকামের দিক থেকে দেখি তারা মানে 6 টাইম লেসে থাকে। তো এখানে আর কয়েকটা জিনিস যেখানে যে বয়স অনুযায়ী আসলে দেখানোর ট্রাই করছি, যে আপনার বয়স যদি 18 থেকে 30 হয়, আপনার কাজ কি হবে, লার্ন এআই প্লাস আপনার যে প্যাশনেট ফিল্ড। সো আউটকাম যেটা হবে, আপনি হচ্ছে যে এআই স্পেশালিস্ট হতে পারবেন আপনার নিজস্ব, এবং আপনার স্যালারি রেঞ্জও খুবই হাই। তো যেখানে বেশিরভাগ আমি পরে স্কিপ করলাম, অনেক সময় নিয়ে নিচ্ছি। সো আমাদেরকে অ্যাকচুয়ালি এআই লার্ন করতে হবে এনি এজ। তো এজের এখানে কোনো লিমিটেশন নেই, আমাদের প্রত্যেকটা যে কোনো এজে আমাদেরকে এআই লার্ন করতে হবে, আদারওয়াইজ আমরা পিছিয়ে যাব। আচ্ছা, বিগ পিকচার হোয়াট হিস্টোরি টিচেস আস, আমি আসলে বেশিরভাগ জিনিস কভার করে গেছি আগের একটা জিনিস, একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে। সো এভরি রেভুলেশন হ্যাড ফিয়ার বাট অল প্রুভেন রং। মানে প্রত্যেকটা রেভুলেশনে যখন আসছে অনেক ভয় ছিল, কিন্তু আসলে সবগুলো রং প্রমাণিত হয়েছে। তো প্রত্যেকটা সময় নিউজ অফ আনইমাজিনেবল ছিল। ডেফিনেটলি যারা অ্যাডপ্ট করছে তারাই সার্ভাইভ করবে। দেন ইট টেক্স টাইম, যেটা বললাম 10 থেকে 20 বছর নেয়, বাট দিন শেষে এটা সবার জন্য ভালোই হয়, সোসাইটি হিসেবে সবার জন্য ভালো হয়। তো আলটিমেট কোশ্চেন ইজ, আপনি কি পেসিমিস্ট হবেন নাকি অপটিমিস্ট হবেন? আপনি কি হতাশ হবেন নাকি হচ্ছে যে আপনি অপটিমিস্ট হবেন? তো এটা কিন্তু আপনার চয়েস। সো ডেফিনেটলি যেটা আমি বিলিভ করি, তো হিস্ট্রি উইল ডেফিনেটলি রিপিট, যেটা আমরা বোঝার ট্রাই করলাম। তো দিস টাইম যেটা বললাম, এটা 80 বছর হবে না, 15 বছরের মধ্যেই এটা সবকিছু হয়ে যাবে যেগুলো হয়। তো ডেফিনেটলি 10 ইয়ার্স আপ টু 2035 আমাদের খুবই হার্ড টাইম যাবে। তো সুতরাং আমাদেরকে ডেফিনেটলি এআই লার্ন করতে হবে, এটাকে কোনোভাবে আমরা অ্যাভয়েড করতে পারবো না, খুবই দ্রুত অ্যাডাপ্ট করতে হবে। তো আমাদের হিউম্যান স্কিল যেগুলো আছে, এগুলো যেমন ক্রিয়েটিভিটি বলি বা অ্যানালিটিক্যাল এবিলিটি, এই জিনিসগুলো আমাদের ডেভেলপ করতে হবে, এবং কন্টিনিউয়াসলি লার্নিং এর মধ্যে আমাদের থাকতে হবে, এবং আমাদের নেটওয়ার্ক বিল্ড করতে হবে। সো যেটা আমি বলবো যে আসলে এটা প্রেজেন্টেশনে যেটা মূল উদ্দেশ্য ছিল, যে আমরা পাস্ট থেকে লার্ন করবো, প্রেজেন্টে ওয়ার্ক করবো, এবং ফিউচারের জন্য অবশ্যই আমরা প্রিপেয়ার হব। আমাদেরকে মানে শুরু করতে হবে এখনই। আমাদের আসলে যদি বলি যে আজকে শুরু করতে হবে, এটা আসলে আমাদের শুরু করতে হবে ইয়েস্টারডে। এটা খুবই ভালো একজন বলেছিলেন যে আমাদের আসলে এখন আজকে বলার কোনো ওয়ে নাই, আমাদেরকে ইয়েস্টারডে শুরু করতে হবে। তো এর আগে যেটা বললাম যে এআই ইজ নট ইউর এনিমি, তো আমাদেরকে এআই ইউজ করতে হবে। So, এটা আমার ইয়ার ছিল। থ্যাংক ইউ সবাই। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা Thank you very much, Mr. William, for this nice presentation. Now I'd like to look to the audience for the second question. আপনি যে এআই শেখার কথা বললেন, এটা কি এআই ইউজ করা মানে প্রম্পটিং জাস্ট, নাকি এআই এর ডেপথ ডিটেইলস একটু ক্লিয়ার করবেন? এটা ডিপেন্ড করে। যেমন আমরা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হই, যদি ইনফারেন্স লেয়ারে কাজ করতে চাই, এটা ডিফারেন্ট, কারো প্যাশন আছে সেটা। আর যদি ওই লেভেলে পর্যন্ত আমার প্যাশন বা না থাকে, দেন ডেফিনেটলি এআইকে কত ভালোভাবে ইউজ করতে পারে। বাট যেটা বললাম, কোর নলেজ গুলো মাস্ট, অ্যানালিটিক্যাল এবিলিটি বলি, অ্যালগরিদম গুলো বলি, এগুলো কিন্তু শিখতে হবে, ওই জিনিসগুলো শিখতে হবে। আমি যে পিরামিডটা দেখালাম, কোর নলেজ গুলো কিন্তু লাগবে, তারপরে আমরা এআই সর্বোচ্চ ইউজটা করব। আমরা যদি এআই এজেন্টের কোনো কোড করান সিএসসি ফিল্ডে,
সেক্ষেত্রে অনেক ডিবাগিং করা লাগে। এই জন্য কোর নলেজটা লাগবে, যেটা বললাম, মানে যে বেসিকটা তো জানতেই হবে, যে বেসিক যে নলেজ গুলা আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, তারপর ডেফিনেটলি এআই ইউজ করতে হবে। আর আমরা যেটা দেখতেছি, আমরা দেখি প্রথমে এখনো আমরা যে ইন্টার্ন গুলা নিয়ে উইদিন 3 মান্থস তারা একদম এখন মেইন যে রেপো বিঠাবে সেখানে কোড কন্ট্রিবিউট করতে পারতেছে। বাট আমরা এখন যেটা নিচ্ছি, আর নর্মাল কোন ইঞ্জিনিয়ার নেই না, যারা প্রোগ্রামিং কন্টেস্ট করছে তাদের ছাড়া নেওয়া বাদ দিয়ে দিচ্ছি। তো তারা প্রোগ্রামিং কন্টেস্ট করে আসছে, প্রচুর প্রবলেম সলভ করে আসছে, শুধু এখন আমরা তাদেরকে হায়ার করি, এর বাইরে আর হায়ার করি না। এই সময় আসে, তাহলে আমরা হয়তো বুঝতে পারতেছি কেন। আসসালামু আলাইকুম। হিকমা, কাহাফ এগুলোর জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা কাজ করছেন, খুবই ভালো বিষয়, আমাদের খুব ভালো লাগে এগুলো ইউজ করতে। আমার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে আমরা যে ফাইন টিউনিং মডেল করি সেখানে আমাদের জিপিইউ নিয়ে যে সমস্যাগুলো হয়, বা আপনারা যে ফাইন টিউনিং মডেল করেন এগুলো বিষয়ে যদি আমাকে একটু বলতেন, যেটা হচ্ছে লোরা বা কিউ লোরা, ডেল্টা লোরা, এগুলো নিয়ে আর কি। তা আমরা কোনটা, আমাদের যে ব্রাউজারের মডেল, না ব্রাউজার না, এটা এআই, মানে ইন্ডিভিজুয়াল ব্রাউজার, মানে এখন যদি আমাদের বিটেক্সে বলি, আমরা তো সবাই মডেল ইউজ করি, কোর্স কোনো মডেল ইউজ করি। আর আমরা তো সলিউশন দিচ্ছি, তো যেটা ভালো পাচ্ছি হয়তো যে মিনার কিছু জিনিস ভালো, ক্লডের ভালো, কিংবা ক্যাটজিপিটির ভালো, সেগুলো আমরা ইউজ করি। বাট আপনি যদি রিয়েল কোর এআই কোনো সলিউশন আনেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি তখন ওই মডেলে মানে নিজের মতো করে মডেল বানাতে হবে, যেটা আমরা ব্রাউজারে আমরা নিজের মডেল। বাট অ্যাজ ইউজুয়াল যদি আমরা মনে করি যে বেসড অন ফাইন টিউন মডেল আমরা কোনো সলিউশন দিব, ডেফিনেটলি কারণ বেস্ট সলিউশনটা তো আমরা যেটা ভালো কাজ দেয় সেটা থেকেই আমরা সেরকম করি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বাট এআই মডেলের ক্ষেত্রে আমার কাছে যেটা ফিল হয়েছে, আমার ক্ষেত্রে মানে এখানকার ডেটাটা হচ্ছে যে সবথেকে বড় অ্যাসেট। মডেল প্রতিনিয়ত চেঞ্জ হয়, প্রচুর মডেল চেঞ্জ হচ্ছে, প্রতিদিন একটা করে মডেল আসতেছে, কিন্তু দিন শেষে আমার যে ডেটা সেট আছে, আমার যে ডেটা আছে, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। কিন্তু আমরা যে স্টুডেন্ট, আমাদের কাছে তো বেশি জিপিইউ নেই বা অনেক সময় কস্ট হয়ে যায়, সেক্ষেত্রে তো ফাইন টিউন মডেল রান করা তো পসিবল না। সেক্ষেত্রে একটা কোম্পানি কিভাবে এটাকে ডিল করবে? হ্যাঁ, স্টুডেন্টের জন্য কিন্তু এখন বেশিরভাগ এআই যারা বড় বড় ইয়ে আছে, তাদের কিন্তু আলাদা করে পাওয়া যায়। সেগুলো আমরা ট্রাই করি। আমিও বেশ কয়েকটা ইউজ করি, এটা কিনে, কিন্তু এতটা কস্ট করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু ফাইন টিউন রান করতে পারি না। সেই জন্য তাইলে এমন কিছু হয়তো করতে যাচ্ছেন, সেটা কারোর সাথে কোনো একটা কোম্পানির সাথে কমিউনিকেট করেন, কারণ এই জিনিসটা বানাতে চাচ্ছে, আমাকে স্পন্সর করেন। তো সেই আইডিয়াটা যদি রিয়েলি ভালো হয়, অবশ্যই স্পন্সর করেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কোশ্চেন ছিল যে আহ, আমরা তো এখন ফ্রেশার, আমরা জুনিয়র প্রোগ্রামার বা স্টার্ট লেভেলে আছি, তো আমরা তো একদম ডিরেক্ট অ্যাডভান্স লেভেলের হতে পারি না ডেভেলপার বা প্রোগ্রামার। তো সেক্ষেত্রে আমাদের কিভাবে জব সিকিউর আসা যাবে, বা আমরা কিভাবে সার্ভাইভ করবো? এটা একটা বড় কোশ্চেন, অনেস্টলি মানে ফুল অ্যান্সার আমার কাছে নেই। বাট কোর যে নলেজ যেগুলো বললাম, প্রোগ্রামিং কনসেপ্ট, এইগুলোর কোর নলেজ, অ্যালগরিদম হোক, প্রবলেম সলভিং হোক, এগুলো ডেভেলপ করতে হবে। আমরা এখন এদেরকে নিয়ে কিন্তু উইদিন 3 মান্থস আমরা কিন্তু মেইন প্রোডাকশনে কাজ করতে পারি, যারা এগুলা করছে। এগুলো যদি ভালো না লাগে, তাহলে হয়তো মানে অন্য কোনো কিছু দেখা হয়তো ভালো হবে, ওই লেভেলের নলেজ না থাকে হয়তো হায়ার করা খুবই টাফ হয়ে যায়। আর আমাদের যখন জব ইন্টারভিউ হয়, তো আহ, কিছু টাস্ক দেওয়া থাকে, তো সেই টাস্কটাতে আবার বলা থাকে যে আপনারা এআই ইউজ করবেন না। তো আমরা যদি এআই কে ইউজ করে যদি সলভ করতে যাই, সেক্ষেত্রেও তো সমস্যা। আবার যখন আমরা জুনিয়র লেভেলে আছি, তো এটা তো সমস্যা, তো সেটা সমাধান হবে। ওটা ডিপেন্ড করে কোন কোম্পানি তারা কি করে। তো আমার প্রোডাক্ট কোম্পানি, আমাদের কোর স্ট্রেংথ হচ্ছে প্রোগ্রামিং বা ইউজ। তো ওইখানে যেটা বললাম, এখন আমরা শুধু ওইটাই না, আমরা এটাও দেখতেছি কারণ অন্টারপ্রেনিয়াল স্কিল আছে, তাতে যে আমাদের টার্গেট আরো আরো অনেক কিছু করা। কারণ আমরা অনেকগুলো জিনিস রেডি করতেছি, অনেক এজেন্ট রেডি করতেছি, তারা কিন্তু সেটা রান করতে পারে। মানে দুনিয়াটা এই দিকে যাচ্ছে, তো সেভাবে ডিসিশন নিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তার মানে কিছু বলি। ধন্যবাদ।
আচ্ছা, আমি একটু ওনাদের সাথে যোগ করি, আমি ঠিক বললাম কিনা আপনি একটু রিভিউ করে দিন। একটা প্রশ্ন আসছে যে প্রস্তুতি কতটুকু লাগবে আমি যদি এআই টুল ব্যবহার করি। একটা রুল অফ থার্মস সাম্প্রতিক সময় বলা হচ্ছে যে মানে কোন মানদণ্ডে, যে বেসিক টার্মস বলা হয় না যে কোডের বেসিক টার্মস থেকে জানতে হবে বেসিক ডেফিনিশন কি হবে। একটা রুল অফ থার্মস বলা হচ্ছে রিসেন্টলি গত প্রায় মাস দুই থেকে, যে যাদের কোড ফোর্সের র্যাঙ্কিং 1100 বা 1200 মিনিমাম 1200 সামথিং, তারা দুটো অ্যাডাপ্ট করতে পারবে এআই টুলসকে। 1200 পরে আর তার চেষ্টা করার দরকার নাই, 1900 যাওয়ার পর্যন্ত সেটা এআই ব্যবহার করবে। এরপরের র্যাঙ্কিংটা হচ্ছে 2000-এর উপর। 2000-এর উপরে যারা থাকবে তারা হচ্ছে মডেল ডেভেলপমেন্টে চলে যাবে। তারপরে যারা আইদার 1200, তারা হচ্ছে যে বেসিক ধারণাটা ধরে নেবে যে না তারা বেসিকটা যাবে, তাদেরকে এখন আমি এআই টুলস ব্যবহার করে রেডি করতে হবে। ওকে, আমি জানি না, এটা আমি শুনছি। মানে এখনো পর্যন্ত ওকে, আমার আগামীকাল সকালে এসে এমন কিছু চলে আসবে এটা বলা খুবই খুবই মুশকিল হচ্ছে। কারণ এখন দেখতেছি তো, আজকে রাত্রে হয়তো কিছু ফিল করতেছি, সকালে এমন একটা মডেল আসতেছে হোল থিঙ্কিংকে ফেলে দিতে। তো এখন সময়টাই এমন, তো নেক্সট 10 ইয়ার্স এরকম একটা সময় মধ্যে সেটাই গতকালকেই আমাদের যে ওপেনিং স্পিচের কথা বলছিলাম যে আজকে, গতকালকে এবং পরশু দিন এই তিনটা দিনই ডিফারেন্ট এই যুগে আর কি। আচ্ছা, আমার আরেকটা জিনিস অ্যাপার্ট ফ্রম এই ডিসকাশন আমি আরেকটু বিষয় বলার জন্য অনুরোধ করবো। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যারা এন্টারপ্রেনার হওয়ার সাহস রাখতে চায় বা স্বপ্ন দেখে বা দেখতে চায়, তাদের ব্যাপারে আপনি কোনো যদি পরামর্শ থাকে বা কাদের যাওয়া উচিত আর কাদের যাওয়া উচিত না, এবং যাদের যাওয়া উচিত বলে আপনি মনে করেন তাদের কি কি বিষয়ে শুরু থেকেই চিন্তা করা উচিত বা দক্ষতা অর্জন করা উচিত। আর আমার ট্রাই করতেছিলাম যে জবগুলো সিটিও আছে, সিইও বা এই টাইপের করছে। দ্যাট মিন অন্টারপ্রেনিয়াল স্কিল যাদের আছে তারাই আসলে সবথেকে মানে কি বলবো সিকিউ। আমি যেটা বলবো, ওই স্কিল না থাকলে খুবই বিপদ আছে। এই স্কিলের জন্য কি কি বিষয়, মানে কয়েকটা অ্যাট্রিবিউটস বললে ভালো হতো ছাত্রছাত্রীদের বুঝতে। যেমন অ্যাট্রিবিউটস, হ্যাঁ, মানে যেটা হচ্ছে যে অন্টারপ্রেনার হওয়ার জন্য আমাদের এরকম কি বলবো যে একটা আমি যেটা প্রথমে বলা ট্রাই করলাম যে আমি তো কখনোই চিন্তা করি না যে অন্টারপ্রেনারশিপে আসবে। তো আসছে একটা রিজন সেই রিজনটা ছিল কি, যেটা আমাকে খুবই ইনফ্লুয়েন্স করছে যে মানুষের প্রবলেম সলভ করতে হবে। তো যেহেতু আমার ফ্যামিলিতে ছিল হচ্ছে যে কনজারভেটিভ ফ্যামিলি, তো আমি দেখছি মানুষের প্রবলেম সলভ করা মানেই হচ্ছে যে মানুষের থেকে অনেক দোয়া পাওয়া। এটা একটা বিশাল সাদাকারী দাঁড়িয়ে গেছে, যেটা আমাকে খুবই অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, আমি জব করলাম, সেটা আমার ইবাদত হবে, বাট আমি যদি আমার এই টেকনোলজি নলেজ সবকিছু মানুষের প্রবলেম সলভ করতে পারি, দেন এটা আমার সাদাকারী দাঁড়িয়ে। দেন আমি কিন্তু অন্টারপ্রেনারশিপ, আমি যখন স্কিল নিয়ে আসছি তা না, এই একটা জিনিস আমাকে হিট করছে, দেন আমি মাস্টার্সে করতে পারি। ঠিক আছে, এই যে একটা ইন্টেনশন ছিল, আমি মনে করি যে ইন্টেনশন সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি কেন অন্টারপ্রেনারশিপ আসছি, তার যদি ভালো ইন্টেনশন থাকে, ঠিক আছে, অনেক কিছু তাহলে অনেক মানুষ অনেক কথা শুনবে, বাট আমি যেটা বিলিভ করি তারা যদি রাইট ইন্টেনশন থাকে যে আমি রিয়েলি মানুষের জন্য কিছু করবো বা সেবা করবো, এই জন্য আমি অন্টারপ্রেনারশিপ আসতে চাই, তাহলে আল্লাহ যে কোথা থেকে তাকে বারাকা দিয়ে দিবে। আমি যেটা পাইছি আমার জানেন, যখন ইউনিভার্সিটি যখন ভর্তি হয় আমরা কিন্তু এটা কল্পনা করা যায় না। ঠিক আছে, আমরা আমাদেরকে অ্যাকশন দিচ্ছিলেন যেহেতু প্রোগ্রামিং করতাম, হাই স্পিড ইন্টারনেট পাইছি, বাট বেশিরভাগ কিন্তু হাই স্পিড ইন্টারনেটে ছিল। ইভেন আমরা কিভাবে পেমেন্ট নিব সেটাও জানি না। অস্ট্রেলিয়ার একজনকে পাইছি, সে আমাদেরকে পেমেন্ট নিয়ে দিচ্ছে। স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা $10,000 আমরা ইনকাম ছিল, সফটওয়্যার ছিল, সেটা তো আমাদের কোনো যোগ্যতা দিয়ে আসে না। এটা কিন্তু আমরা কি বলবো যে আল্লাহ থেকে বিশাল বাড়া। আমি যেটা মনে করি গুড ইন্টেনশন নিয়ে শুরু করা উচিত, দেন আমি এই টাইপের প্রবলেম সলভ করবো, তার উপর বেস করে কোনো একজন মেন্টরের সাথে রেগুলার কথা বলা। এবং এখন অনেক টুলস পাওয়া যায়, তো অনেক টুলস, অনেক রিসোর্স, সেগুলো দেখে থাকতে হবে। প্লাস হচ্ছে যে এই যে যেটা বললাম যে অন্টারপ্রেনার হতে হলে যে সামনে কি হচ্ছে, মানে কোন দিকে দুনিয়া যাচ্ছে, আমি কি করতেছি, এই জিনিসগুলা মানে খুবই কি বলবো যে দূরদর্শিতার সাথে এগুলা খেয়াল রাখতে হবে। আর আমি মনে করি যে ইন্টেনশন নিতে শুরু করা অনেক কিন্তু দরকার। অনেক কিছু আছে প্রতিদিন ভুল করছি, আমি দেখছি এটাই সবথেকে বড় লার্নিং। মানে আমি যদি বলি এই লাস্ট 13-14 বছরে না হলেও 6-7টা বা 8টা ফেইলার গেছে, সেই ফেইলার থেকে আমি সবচেয়ে বেশি শিখি। এই জায়গাতে এসে নেক্সট প্রশ্নটা করতে চাচ্ছিলাম, যদি আমার ডাক্তার বন্ধ হয়েছে
যে আপনার লাইফে কখনো কি মনে হয়েছিল যে আমি যে এন্টারপ্রেনারশিপ শুরু করলাম, এত বড় যে ধাক্কা খেলাম আর দাঁড়াতে পারবো না? এবং সেখান থেকেও হয়তো ঘুরে দাঁড়িয়েছিল জায়গায় আছে, সেইটা কি কখনো হয়েছিল বা বলে সেখান থেকে কার অ্যানাউন্স করতে গেলেন? হ্যাঁ, এটা হচ্ছে যখন প্রজেক্ট আমরা করি RX-70 ওটা যেটা ছিল যে আমরা 2.5 বছর ধরে 3.5 কোটি টাকা ইনভেস্ট করছি, 70 জনের টিম ছিল, এবং আমরা যদি লঞ্চ করি প্রথম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সার্ভার হয়নি। আমরা কোম্পানির ভ্যালুয়েশন ছিল 84 কোটি টাকা এবং আমরা 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট পাই। কিন্তু যেদিন এই 5 কোটি টাকা নিতে যাবো এক দিকে, যেটা আমার তারেক এবং একটা ডাক্তার আমাদের পার্টনার ছিল, তো সেই ডাক্তার পার্টনারশিপ প্রবলেমের জন্য উনি আর যায়নি। তো বাংলাদেশের বড় একটা গ্রুপ অফ কোম্পানি তারা ইনভেস্ট করতেছিল। এক বিকালে এই 2.5 বছরের কষ্ট 19 কোটি টাকা হচ্ছে যে ইনভেস্টমেন্ট, 80 কোটি টাকার হচ্ছে কোম্পানি জিরো হয়ে গেছে, শুধুমাত্র পার্টনারশিপ প্রবলেম। তো তখন তারপরে বেশ কিছু আমাদের খুবই হার্ড টাইম গেছে, সিরিয়াস লেভেলে হার্ড টাইম গেছে আমাদের। মানে আমাদের বিভিন্ন অফিসে এসে বিভিন্ন মাস্টার এসে বন্দুক নিয়ে আসছে, ইভেন বিভিন্ন কিছু হচ্ছে, যেমন তাদেরকে বিভিন্ন তুলে নিয়ে গেছে, বিভিন্ন বিশ্রী ঘটনা ঘটছে। তো সেগুলো আসলে অত বেশি শেয়ার করতে চাই না, বাট এরকম অনেকগুলো হচ্ছে লাইফে অনেক হিস্ট্রি আছে বা মানুষের শুধু সাকসেসটা দেখে, এখান থেকে আমরা অনেক কিছু শিখছি, দেখুন অনেক কিছু শিখছি। আরো ডিটেলসে থ্যাংক ইউ সো মাচ। ফ্লাইট টাইম চলে আসছে, আমি খেয়াল করি উনি চলে যাবেন তো, ফ্লাইট টাইম চলে আসছে, সরি। স্যার আমি আসবো আবার বা করবো এন্টারপ্রেনারশিপ একটা আমরা আলাদা সেশন করতে চাই। আমি আমাদের স্টুডেন্টদের মধ্যে থেকেও চাই যে মানে সবাই যেন এক রকম চিন্তা না করে। আমার যেটা চাওয়া যে এক একজন যেন এক একভাবে চিন্তা করে, কিন্তু আমি সাম্প্রতিক শুদ্ধি এন্টারপ্রেনারশিপটা আলাদা, সেখানে আমরা লাইভ 15 বছরের জার্নিটা শেয়ার করলে আশা করি অনেকগুলো জিনিস উঠে আসবে। আমি আর একটা সেশন নিব। এমন মনে করার কারণ নাই যে আমার আর চলে আসছে, আমাদের আর কোডিং আর করা দরকার কিন্তু আমাদের এআই কিন্তু সরাসরি যে বললাম একদিন বলে দেবে, আমরা অনেক কাজ চলে আসে। এআই কিন্তু অ্যাকচুয়াল যে প্রোডাক্টটা আমার চাই, এখন আমি নিজেও এআই ব্যবহার করি কোডিং এর জন্য, এক্সাক্ট আমি যেটা দরকার তো এখন আমি সবাইকে বলবো যে কোডিং ব্যবহার করতে পারি, কোডিং এবং প্রবলেম সলভিং, এছাড়া এই জায়গায় থাকার দরকার নেই। মানে সামনে যারা আমরা প্রবলেম সলভিং করতে ভালো লাগে না, রিয়েলি কিন্তু তাদের কিন্তু যাবে, যারা আমরা ডেফিনেটলি অন্য ওয়েতে থিঙ্ক করতে পারি, এখন থেকে ঠিক। Thank you. At this time, I would like to request Dr. Mahbub Kausar, sir, to kindly come forward and hand over the commemoratorium crest to our esteemed speaker, MD Nazimuddin, as a token of our sincere appreciation for his valuable contribution. I'm really sorry for I pronounced the name wrong. It's MD Nazimuddin. Thank you to our chairs and our speakers for such an enlightening session. We hope these insights inspire our students to reach new heights in professional journeys. This concludes our industrial talk session. For now, I'll request Dr. Shamim Ahmed sir to hand over the crest to our session chair, Dr. Mahbub Kausar sir.